সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই করোনার মধ্যে তোমরা সকলে নিরাপদে আছো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতার আলোকে আমরা আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং নবম অধ্যায়ের নামটা হচ্ছে ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। তো আমাদের আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস, এজন্য আমরা এটাকে পার্ট 1 বলে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের। আমরা ফিনান্স অধ্যায়ের বা ফিনান্স বইয়ের ফিনান্স ও ব্যাংকিং দুইটি অংশ। ব্যাংকিং অংশে আমরা দ্বিতীয় অধ্যায়, ব্যাংকিং সেক্টরটা শুরু হয়েছে অষ্টম অধ্যায় থেকে। তো আমরা নবম অধ্যায়ে আসছি, আমরা অষ্টম অধ্যায় ইতিমধ্যে ক্লাস সমাপ্ত করেছি। তো আমরা আজকে যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে ব্যাংকিং ব্যবসাটা কি ও তার ধরন। ব্যাংকিং ব্যবসা এবং তার ধরন। ব্যাংকিং ব্যবসা সম্পর্কে জানার আগে ফার্স্ট আমাদের জানতে হবে ব্যাংক কি। আমরা ইতিপূর্বের অধ্যায়ে আমরা ব্যাংক কি, ব্যাংক সম্পর্কে, মুদ্রা সম্পর্কে জেনেছি। আমরা আজকে জানার চেষ্টা করব সেটি হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য। আমরা আজকে জানার চেষ্টা করব ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংক কেন পরিচালিত হয়, ওর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি? সহজ কথায় যদি বলি, ব্যাংক হচ্ছে একটা সেবা দানকারী প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা শিল্পের সঙ্গে জড়িত। তো ব্যাংকের মুনাফা অর্জন করাটা একটা যেহেতু বিজনেস ব্যবসা, মুনাফা অর্জনটা তার থাকবেই, সেবার পাশাপাশি সেবা দিয়ে মুনাফা অর্জন করবে। তো ব্যাংকের উদ্দেশ্যগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তো ব্যাংকের উদ্দেশ্যগুলোকে আমরা তিনটা স্তরে দেখব। একটা হচ্ছে যখন ব্যাংকের মালিক বা একজন ব্যবস্থাপক, ব্যাংকের পরিচালক, তার দৃষ্টিকোণ থেকে, তার চিন্তা ভাবনা থেকে ব্যাংকের উদ্দেশ্যগুলো কি হওয়া উচিত। তার পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে, এবং তার পরবর্তী জানার চেষ্টা করব আমাদের গ্রাহক, আমরা যে ব্যাংকে যদি গ্রাহক হয়ে থাকি, ব্যাংকের গ্রাহক হিসাবে। তাহলে আমরা এটাকে তিনটি ভাবে যদি দেখি, তাহলে ফার্স্ট টপিক যেটা আছে সেই টপিকটা হচ্ছে ব্যাংকের মালিক বা ব্যবস্থাপক, মালিক হতে পারে ও ব্যবস্থাপক হতে পারে, ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, যেটাকে বলছি কর্তৃপক্ষের প্রেক্ষাপটে। তাহলে ব্যাংকিং ব্যবস্থার প্রেক্ষাপটে আমরা কি দেখব? ব্যাংকের উদ্দেশ্য। প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন আমি ব্যাংকের উদ্দেশ্যটাকে নিয়ে বিশ্লেষণ করব, তখন যখন আমি নিজেকে একজন ব্যাংকের মালিক বা একজন ব্যবস্থাপক হিসাবে চিন্তা ভাবনা করব, তখন আমরা এখান থেকে কি উদ্দেশ্যগুলোকে লক্ষ্য করি বা কি উদ্দেশ্যগুলোকে আমরা দেখি। তাহলে আমি নিজেকে এখন বিশ্লেষণ করব, আমি একজন ব্যাংকের মালিক। ফার্স্ট আমার উদ্দেশ্যটা কি হবে? ফার্স্ট উদ্দেশ্য আমি যদি বলি, তাহলে ফার্স্ট উদ্দেশ্য আমরা বলতে পারি মুনাফা অর্জন করা। আমি যেটা মালিক, তাহলে আমার ফার্স্ট কাজই হবে কি? ফার্স্ট কাজ হবে আমার মুনাফা অর্জন করা। তাহলে আমি এখন বলবো তহবিলে বিনিয়োগ, তহবিলে বিনিয়োগ ও মুনাফা অর্জন। তাহলে একজন মালিক হিসাবে বা একজন ব্যবস্থাপক হিসাবে আমার ফার্স্ট উদ্দেশ্য বা আমার ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে কি? আমি অর্থ বা টাকা পয়সা যেটা আছে সেটাকে আমরা কি করবো? ফার্স্ট কি করবো? বিনিয়োগ করবো, তহবিলে বিনিয়োগ করবো, এবং সেই বিনিয়োগ থেকে আমরা কি করবো? মুনাফা অর্জন করবো। অর্থাৎ আমি সহজ কথায় যদি বলি, ব্যাংকিং বিজনেসে নামতে গেলে একজন মালিকের প্রেক্ষাপটে ফার্স্ট কাজই হবে আমি অর্থগুলো শুধু নিয়ে আসলে তো হবে না, সেটা বিনিয়োগ করতে হবে, এবং সেই বিনিয়োগ থেকে আমি মুনাফাটা অর্জন করব। তা বিজনেস হতে হলে মুনাফা অর্জন ছাড়া তো বিজনেস হবে না, ব্যবসা হবে না।
কারণ ব্যবসার মূল উদ্দেশ্যটা কি? ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে একইভাবে ব্যাংকিং ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে কি? মুনাফা অর্জন করা। 2 নম্বর আমি যদি বলি, 2 নম্বর আমরা বলবো সুনাম অর্জন করা। সুনাম অর্জন করা, তাহলে একজন মালিক হিসাবে বা একজন ব্যবসায়ী হিসাবে, একজন ব্যবস্থাপক হিসাবে, হ্যাঁ ব্যবসা না, একজন ব্যবস্থাপক হিসাবে আমার ফার্স্ট কাজই হবে যে আমি ব্যাংকিং বিজনেসটা করছি, এই ব্যাংকিং বিজনেসটা সুনামটাকে ধরে রাখতে হবে, কারণ আমার সুনামেই প্রসার। তাহলে ব্যবসাটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমাকে আমার ব্যাংকিং যে বিজনেসটা আছে সেই বিজনেসটাকে সুনাম অর্জন করতে হবে, এবং সুনাম অর্জন করার জন্য আমাদেরকে যে সকল ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে সেবাটা প্রদান করতে হবে। এরপরে 3 নম্বরে যদি চলে আসি, উন্নয়নে অংশগ্রহণ। উন্নয়নে অংশগ্রহণ, কার উন্নয়নে আমরা অংশগ্রহণ করব? নিজের বিজনেসের, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন করব। সে উন্নয়ন করার জন্য আমাদের কি করতে হবে? এই ব্যাংকিং বিজনেসটাকে কাজে লাগাতে হবে বা আমরা অংশগ্রহণ করব। এখন এই উন্নয়নটা নিজের আর্থসামাজিক উন্নয়ন হতে পারে, কর্মসংস্থানের যে সকল কর্মী আছে তাদের উন্নয়নে অংশগ্রহণ হতে পারে। এগুলো করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি সামাজিক উন্নয়নটা সম্ভব হয়, আমাদের রাষ্ট্রীয় উন্নয়নটা সম্ভব হয়। এটা যদিও আমরা পরবর্তী ধাপে সরকারি পৃষ্ঠপোষকতা যখন আসবে তখন এগুলো নিয়ে আমরা দেখব। তাহলে উন্নয়ন করতে হলে আমাকে এই উন্নয়নের অংশগ্রহণ করার জন্য দেশ জাতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের নিজের ব্যাংক, নিজের মালিক যেহেতু আমি ব্যবস্থাপক, তাদের উন্নয়নের জন্য আমাদের অংশগ্রহণ করতে হবে। এবার চলে আসে 4 নম্বর। 4 নম্বরে চলে আসছে সামাজিক যে জিনিসটা চলে আসছে, এখন দেখো সামাজিক অবদান। মানে উন্নয়নে অংশগ্রহণের মাধ্যমে, উন্নয়নের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমাদের সামাজিক অবদান রাখা সম্ভব। কারণ একটা বিজনেস শুধুমাত্র যে নিজের জন্য করবো তা তো না, আমাদের আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজের মানুষজনের জন্য আমরা বিজনেসটা করছি, কারণ এই সমাজের মানুষজনগুলোকে নিয়েই আমাদের বিজনেসটা প্রতিষ্ঠিত। তো সামাজিক উন্নয়নের বিষয়গুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। সামাজিক যে অবদান রয়েছে, আমার একজন ব্যাংক ম্যানেজার হিসাবে, একজন ব্যবস্থাপক হিসাবে, ব্যাংকের কর্মী হিসাবে, ঠিক আছে, আমাদের সমাজে আমরা অবদান রাখতে পারি, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আমরা দূর করতে পারি। এই সকল বিষয়গুলোকেও কেন্দ্র করে কিন্তু আমরা ব্যাংকের উদ্দেশ্যগুলোকে দেখতে পাই। অর্থাৎ আমি যদি বলতে পারি, একটা সমাজে, আমি যে সমাজে বসবাস করছি, আমার যে ব্যাংকটা যে এলাকায় রয়েছে বা দেশে রয়েছে, বা ইন্টারন্যাশনাল বিজনেসও হতে পারে বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং সেক্টর হতে পারে, সেই সেক্টরগুলো সামাজিক উন্নয়ন করা সম্ভব, তাকে টার্গেট রেখেই কিন্তু আমি ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করব। তাহলে এর ব্যাংকিং উদ্দেশ্যের ভিতরে একটা সামাজিক অবদানটাও চলে আসছে। এবার চলে আসি আমরা খ নম্বরে যদি চলে আসি, তাহলে খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি, খ নম্বরে আমরা বলবো সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে যে প্রেক্ষাপটে আমাদের ছিল কি ব্যাংকের উদ্দেশ্য, তাহলে আমি ইতিপূর্বে আলোচনা করলাম যখন আমি একজন মালিক বা আমি একজন ব্যবস্থাপক, মালিক এবং ব্যবস্থাপকের চিন্তা ভাবনা থেকে আমরা আলোচনা করলাম। এবার আমি আলোচনা যেটা করব, আমার ব্যাংকিং উদ্দেশ্য বিষয়টা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি সরকার বা এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপট। আমি যখন একজন সরকারের দৃষ্টিকোণ থেকে দেখব, একটা সরকার বা একটা দেশ বা একটা রাষ্ট্র কেন এই ব্যাংকিং বিজনেসটা বা ব্যাংকটাকে সাপোর্ট করে যাবে, কেন ব্যাংকিংটাকে আমাদের দেশে বা সমাজে নিয়ে আসবে, সরকার এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপট। আমার এখন চিন্তা চেতনাগুলো হবে এই ব্যাংকটা সরকারের জন্য কি অবদান রাখছে, রাষ্ট্রের জন্য আমাদের কি অবদান রাখছে। তার মধ্যে ফার্স্ট কাজ হবে নোট। সরকার কি করতেছে, জনগণের মধ্যে নোট প্রচলন করছে, তাহলে আমরা ফার্স্ট কাজ বলবো নোট ও মুদ্রা।
নোট ও মুদ্রা প্রচলন। তাহলে সরকার ফার্স্ট কাজই হচ্ছে যে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য নোট প্রচলন করতে হবে বা মুদ্রা প্রচলন করতে হবে। এই মুদ্রা প্রচলনের মাধ্যমে কিন্তু মুদ্রাস্ফীতি থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, লেনদেন থেকে শুরু করে সকল কিছুই করা সম্ভব। তাহলে একটা সরকারের জন্য, একটা রাষ্ট্রের জন্য নোট প্রচলন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকছে ব্যাংক। তাহলে একটা ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে নোটগুলোকে প্রসার করা, এটাকে ডিস্ট্রিবিউট করা এবং এটাকে প্রচলনটা করতে হবে। নোট তো ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক বা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেরা করতেছে, ডিস্ট্রিবিউট করছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক যেগুলো রয়েছে বা অন্যান্য ব্যাংক রয়েছে, তারাও কিন্তু জনগণের মধ্যে এই সেবাটা প্রদান করে আসছে। এর পরবর্তীতে চলে আসি আমরা 2 নম্বরে, মূলধন গঠন। তাহলে মূলধন গঠনের ভিতরে আমরা কি বলতে পারবো? একটা বিজনেস শুরু করতে গেলে মূলধনের প্রয়োজন। তো তোমার আমার 2টা 5টা 10টা টাকা দিয়ে কিন্তু একটা বিজনেস স্টার্ট করা সম্ভব না। তো বিজনেস স্টার্ট করতে হলে, ব্যবসাটাকে শুরু করতে হলে টাকার প্রয়োজন। তো সকলের কাছে যদি গচ্ছিত টাকা নিয়ে জমিয়ে যেটাকে আমানত হিসাবে গ্রহণ করছে ব্যাংক, আমানত হিসাবে বিভিন্ন মানুষদেরকে সঞ্চয়ের প্রতি প্রলুব্ধ করছে, সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করছে। তাদের সঞ্চিত অর্থগুলো বিজনেস করার জন্য বা মানুষকে মূলধন হিসাবে সরবরাহ করছে ব্যবসায়ীদেরকে, এবং সেখান থেকে ব্যবসায়ীরা মূলধন গ্রহণ করছে ব্যাংকের কাছ থেকে ঋণের মাধ্যমে নিয়ে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মূলধন গঠন করছে। সেই মূলধনটা বিজনেসে ইউটিলাইজের মাধ্যমে কিন্তু আরও কর্মসংস্থান থেকে শুরু করে, আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন দেশের কাজগুলো এগিয়ে যাচ্ছে। তাহলে এরপর চলে আসে আমরা 3 নম্বরে, বিনিয়োগ ও শিল্পায়ন। তাহলে একটা সরকার কি করছে? বিনিয়োগ করছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সামাজিক উন্নয়ন থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে, বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করে দেওয়া থেকে শুরু করে, বিভিন্ন ব্যবসায়ীদেরকে ঋণের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে তারা কি করছে? বিনিয়োগ করছে এবং মানে আমাদের দেশে শিল্পায়নটা নিয়ে আসছে। শিল্প সেক্টরে উন্নয়ন করার জন্য আমাদের শিল্পায়নটা করতেছে কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের একটা উদ্দেশ্য যখন সরকারিভাবে চিন্তাভাবনা করবে, রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা করবে, রাষ্ট্র বা দেশও কি করছে? এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, শিল্পায়ন করার জন্য, দেশে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, দেশে অর্থনৈতিক লেনদেনকে প্রসারিত করার জন্য কিন্তু আমাদের এই বিনিয়োগটা করতেছে। এই বিনিয়োগটা করতেছে জনগণের কাছ থেকে। তারা হয়তো যে আমানত গ্রহণ করছে, বা দেশ বা সরকার অন্য দেশ থেকে ঋণ গ্রহণ করে নিয়ে আসছে। এমন সময় কি সরকার নিজে পরিচালনা করার জন্য, নিজের বড় মেগা প্রজেক্টগুলোকে নিয়ে আসার জন্য কিন্তু সরকার এই বিনিয়োগগুলো করে থাকছে। যেমন আমাদের দেশে পদ্মা সেতু হচ্ছে, যেখানে আমাদের নিজস্ব অর্থগুলো ব্যবহার করা হচ্ছে। সরকার বিভিন্ন জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে, পাশাপাশি বড় বড় ব্যবসায়ীদেরকে ঋণ সুবিধাগুলো দিচ্ছে। ঋণ সুবিধাগুলো দিয়ে দেশে শিল্পায়ন সৃষ্টি করা হচ্ছে। এবার 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। মুদ্রা বাজার নিয়ন্ত্রণটা করতেছে এই সরকার, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, যেটাকে আমরা বলতেছি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এই মুদ্রা বাজারটাকে নিয়ন্ত্রণ করছে প্রধানত আমাদের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কাদের মাধ্যমে করতেছে? অন্যান্য যে সকল শাখা ব্যাংকগুলো রয়েছে, বা শিল্প ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, কর্মসংস্থান ব্যাংক রয়েছে, কৃষি ব্যাংক রয়েছে, বিভিন্ন রকমের ব্যাংকিং সেক্টরগুলো। যদি ব্যাংকিং সেক্টর 3টা অংশ দেখেছি, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণটা করতেছে কে? সরকার।
এই সরকার কার মাধ্যমে নিয়ন্ত্রণটা করতেছে? ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণটা করছে। তাহলে ব্যাংকের একটা উদ্দেশ্যই হচ্ছে কি সরকারের পক্ষ হয়ে মুদ্রা বাজারটাকে নিয়ন্ত্রণ করা। ওকে, এবার নেক্সট চলে আসি 5 নম্বরে চলে আসি আমরা কর্মসংস্থান। আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম সেটা হচ্ছে কর্মসংস্থান। তাহলে একটা দেশ বা একটা রাষ্ট্র ব্যাংকের সাহায্যে দেশে কর্মসংস্থান সৃষ্টি করছে। ব্যাংকিং সেক্টরে অনেক লোক এখানে শ্রম দিচ্ছে, কাজ করছে। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক ব্যবসায়ী রয়েছে বা কর্মসংস্থানের সৃষ্টি করা হচ্ছে। এগুলোর মাধ্যমে দেশে কর্মসংস্থান বা বেকারত্ব লাঘব করা হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। এখানে আমি এক কথা বলতে পারি বেকারত্ব লাঘব করা বা বেকারত্ব কমিয়ে ফেলা। কার মাধ্যমে? আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিন্তু বেকারত্বটা লাঘব হচ্ছে বা কম হচ্ছে। এবার চলে আসে আমাদের লাস্ট একটা টপিক যেটা, সেটা হচ্ছে আমরা এখন ধরে দেখলাম ব্যাংকের মালিক হিসাবে, তারপর আমরা দেখলাম একটা সরকারের হিসাবে। এখন আমি চিন্তা ভাবনা করব যে আমি এই বিজনেসের বা আমি এই ব্যাংকের একজন আমানতকারী বা আমি একজন ব্যাংকের গ্রাহক। তাহলে গ্রাহক হিসাবে ব্যাংকে আমাকে কী কী সুযোগ সুবিধাগুলো দিচ্ছে বা ব্যাংকের উদ্দেশ্যটা কী। তাহলে আমি এখন গ নম্বর চলে আসবো। গ নম্বরে বলবো আমরা ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের আমরা উদ্দেশ্য বলে। তাহলে আমি এখন চিন্তা ভাবনা করবো যে আমি একজন ব্যাংকের গ্রাহক বা আমি ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংকে আমি লেনদেন করি। সেই হিসাবে ব্যাংকের কি উদ্দেশ্য রয়েছে, ব্যাংক আমার জন্য কি কাজগুলো করছে, ব্যাংকের কি উদ্দেশ্যের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করা হচ্ছে। এর মধ্যে ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমানত। তাহলে আমি নর্মাল একজন পার্সন, আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। আমি কেন অ্যাকাউন্ট করেছি? আমি আমানত, আমার গচ্ছিত টাকা আমি ব্যাংকে রাখবো আমার নিরাপত্তার জন্য। বাসায় রাখা হয়তো সেফটি না, বা আমি বিজনেসে রাখা আমার জন্য সেফটি না। আমি ব্যাংকে রাখতে চাচ্ছি, ব্যাংকে রেখে আমি বিনিময় এখান থেকে ইন্টারেস্টও পাচ্ছি, সুদও পাচ্ছি। আমার অপ্রয়োজনীয় টাকাগুলো ব্যাংকে রাখছি, আবার যখনই প্রয়োজন হবে সেখানে ব্যাংক থেকে আমি টাকা নিয়ে আসছি, নিয়ে এসে আবার যথারীতি কার্যক্রম আমরা পরিচালনা করছি, আমার নিজস্ব চাহিদা অনুযায়ী আমরা লেনদেন করছি। তাহলে একটা আমানত ব্যাংক কি করতেছে? একটা গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করছে। সেই আমানতটাই কিন্তু পরবর্তীতে অন্য বিজনেসম্যানদেরকে বা ব্যবসায়ীদেরকে ঋণ হিসাবে সরবরাহ করছে মূলধন গঠনের মাধ্যমে। এবার চলে আসছে 2 নম্বরে চলে আসছে নিরাপত্তা। কার নিরাপত্তা? অর্থের নিরাপত্তা। একজন গ্রাহকের নিরাপত্তা দিচ্ছে। কিসের নিরাপত্তা দিচ্ছে? তার জীবনের নিরাপত্তা না, তার অর্থের নিরাপত্তা দিচ্ছে, তার সম্পদের নিরাপত্তা দিচ্ছে। যে সম্পদ সে ব্যাংকে গচ্ছিত রাখছে, জমা রাখছে, মাধ্যমে তার নিরাপত্তাটা সাধিত হচ্ছে। সে সেফটি ফিল করছে না, তার বাসায় রাখা, যে কথা বলছিলাম, সেফটি ফিল করছে না। সে ব্যবসা এখন দোকান বন্ধ করে চলে গেল, শাটার নামিয়ে দিয়ে চলে গেল, টাকাগুলো সে রেখে যাবে, এটা সে নিরাপত্তা বোধ করছে না। সে মনে করছে যে আমার কিছু টাকা আজ তোমার দরকার নেই, 2 দিন পরে দরকার বা 5 দিন পরে দরকার, এই কয়দিন আমি এখানে না রেখে আমি ব্যাংকে রাখবো। তাহলে আমার এখানে কি হলো? নিরাপদে থাকলো, টাকাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলো না। ঠিক আছে? বা দেখা যাচ্ছে আমার বিজনেসটা এখন ক্ষতিগ্রস্ত হলো, ভূমিকম্প হলো, আগুনে পড়ে গেল, বা চিন্তায় হলো, চুরি হলো, ডাকাতি হলো, তো আমার বিজনেসেই ক্ষতি হয়ে যেতে পারে। এই টাকাটা যদি ব্যাংকে রাখি তাহলে আমি সেফটি হয়ে গেলাম, আমার টাকাটা ব্যাংকে আছে। ব্যাংকে যদি চুরি হয়, ডাকাতি হয়, চিন্তা হয়, আমি আমার টাকা কিন্তু রিটার্ন পাবোই, কারণ আমার হিসাব নিকাশে সেটা আমি ফেরত পাচ্ছি। এবার চলে আসে 3 নম্বর। 3 নম্বরে বলবো উপদেষ্টা ও পরামর্শদাতা। উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক আমাদের উপদেষ্টা হিসাবে, ব্যাংক আমাদের পরামর্শদাতা হিসাবে কিন্তু কাজ করে।
আমি বিজনেস করছি, আমার বিজনেস করার জন্য অনেক সময় উপদেশ দিয়ে থাকে ব্যাংক, যে আপনি এই বিজনেসে এইভাবে করেন না, এভাবে করেন, বা এই লেনদেনটা এভাবে করেন, হ্যাঁ, ওই দেশ থেকে এই পণ্যগুলো নিয়ে আসছে, এই বিভিন্নভাবে আমাদের কিন্তু এই উপদেশ দিয়ে থাকে, বা বিভিন্ন সময় আমাদের কী করে থাকে, পরামর্শ দিয়ে থাকে। তাহলে ব্যাংকের একটা উদ্দেশ্যের মধ্যে কিন্তু করতেছে যে একটা গ্রাহককে ব্যাংকে যে গ্রাহকটা আছে তার সুযোগ সুবিধা দেখার দায়িত্ব কিন্তু ব্যাংকের। তাহলে একজন গ্রাহককে তারা ব্যাংকরা সবসময় মনে করে সে আমার একটা পরিবারের অংশ, ব্যাংক মনে করে সে একটা পরিবারের অংশ, তার ভালো মন্দ যদি দেখার দায়িত্ব আমি যতটুকু পারবো তার ভালো মন্দ আমি দেখবো। কেন দেখবো? কারণ আমি ওই গ্রাহকটাকে ঋণ দিয়েছি, তার টাকা আমার কাছে আছে, বা আমি তাকে ঋণ দিয়েছি, তাই সে একটা বিজনেস করছে। তো আমার পরামর্শের কারণে সে যদি ক্ষতি থেকে উতরে আসে, তার যেন ক্ষতি না হয়, কারণ ক্ষতি হলে সে কিন্তু আমাকে সময় মতো আমার ইন্টারেস্ট বা আমাকে রিটার্নটা আমাকে দিতে পারবে না, ঋণের রিটার্নটা দিতে পারবে না। তাহলে এর ক্ষেত্রে আমার নিজেরও কিন্তু স্বার্থ জড়িয়ে আছে, যে আমি নিজেও সেখানকে কী করতে পারবো না, আমি উপদেশের মাধ্যমে তার ক্ষতি থেকে তাকে আমি বাঁচিয়ে দেবো। এবার চলে আসে 4 নম্বরে, চার নম্বরে বলছি প্রতিনিধি ও ওসি। প্রতিনিধি ও ওসি। তাহলে ওসি সম্পর্কে আমাদের ইতিপূর্বে ধারণা রয়েছে যে আমি কাউকে অ্যাটর্নি করে দিলাম, অর্থাৎ তাকে দায়ভার দিয়ে দিলাম যে আমার পক্ষ থেকে আপনি এই কাজটি করেন। তাহলে ব্যাংক আমাদের একজন গ্রাহকের প্রতিনিধি হিসাবে মুভ করে। হ্যাঁ, আমি কারোর কাছ থেকে হয়তো টাকা পাবো, তার আমার প্রতিনিধি হিসাবে সে অন্য একটা ব্যাংক থেকে আমি দেখা যায় চেকের মাধ্যমে টাকা পাচ্ছি, বা বিজনেসের মাধ্যমে টাকা পাচ্ছি, বা অন্য দেশ থেকে আমি টাকা কিছু পাবো, বা আমার টাকা হয়তো বিদেশে পাঠাতে হবে, আমদানি রপ্তানির সঙ্গে জড়িত আছি, তখন আমার প্রতিনিধি হিসাবে ব্যাংকে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি যে আপনি এই ডিলটা করেন, তার টাকাটা আমাকে আদায় করে নিয়ে এসে দেন, বা আমার টাকাটা তার কাছে পৌঁছে দেন। পাশাপাশি বিজনেসের ক্ষেত্রেও অনেক সেক্টর রয়েছে, যে সেক্টরগুলোকে আমরা ব্যাংকের উপর নিয়ে আমরা কী করে দিই, ব্যাংকের উপরে আমরা আস্থা রেখে তারপরে দায়িত্ব দিয়ে দিই। সাপোজ আমি বিদ্যুৎ বিল দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, টেলিফোন বিল দিচ্ছি, এগুলো কিন্তু আমি ব্যাংকে করে দায়িত্ব দিয়ে দিতে পারি যে আমার পক্ষ থেকে আপনি আমার বিদ্যুৎ বিলটা ট্রান্সফার করে দেবেন বা নিয়ে নেবেন। এরকমভাবে আমরা প্রতিনিধিত্ব বা ওসির কাজটা করে থাকবো। এবার চলে আসে 5 নম্বরে বলা হচ্ছে অর্থ স্থানান্তর বা হস্তান্তর। তাহলে একজন গ্রাহকের অর্থ হস্তান্তর করার প্রয়োজন হতে পারে। আমি একজনের কাছ থেকে হয়তো ঢাকা বা চিটাগাংয়ের কোনো একজন ব্যবসায়ীর কাছ থেকে মাল কিনেছি, তাকে টাকা পৌঁছাতে হবে, তো আমার পক্ষে এখন হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমি টাকাটা স্থানান্তর করা দরকার করতে পারি, বা আমি তাকে একটা চালান করবো, সে আমাকে মাল দিবে। তো এই কাজগুলো কী করছে, এই কাজগুলো কিন্তু আমি যখন ব্যাংকের করে দায়িত্ব দিয়ে দিচ্ছি, ব্যাংক কিন্তু সে কাজটা সম্পাদন করে দিচ্ছে আমাকে। আমার অর্থ এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করা, এক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা, ক্লায়েন্টদেরকে আমি টাকা স্থানান্তর করছি, এক স্থান থেকে আরেক স্থান করছি, এই কাজটা কিন্তু করে থাকি ব্যাংক। তাহলে ব্যাংকের উদ্দেশ্যের মধ্যে একটা করতেছে যে গ্রাহকদের অর্থ স্থানান্তর তারা করবে। এবার চলে আসো 6 নম্বর এবার চলে 6 নম্বর এবং লাস্ট, জীবন যাত্রার মানোন্নয়ন ও সহজীকরণ। তাহলে এই ব্যাংক দেখো আমাদের জীবনযাত্রাটাকে খুব সহজ করে দিচ্ছে। আমাদের চলাফেরা থেকে শুরু করে এখন ব্যাংকিং সেক্টরে তার নতুন নতুন প্রযুক্তি আসছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম, হ্যাঁ, বিভিন্নভাবে আমাদের জীবনযাত্রাটাকে সহজ করে দিয়েছে। আমরা খুব ইজিলি বসে আজ ঘরে বসে অ্যাপসের মাধ্যমে মোবাইল ব্যাংকিং করতে পারছি, থেকে শুরু করে আমাকে বাইরে যেতে হচ্ছে না, ব্যাংকের লাইনে দাঁড়াতে হচ্ছে না, হ্যাঁ, আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে না, জাস্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে টাকা, হ্যাঁ, স্থানান্তর হয়ে যাচ্ছে। তো বিভিন্নভাবে আমাদের এই ব্যাংকিং সেক্টরটা, ব্যাংকটা আমাদের কী করছে, আমাদের জীবনটাকে সহজ করে তুলেছে। জটিল কাজগুলো ব্যাংক নিজ দায়িত্বে তারা করছে, এবং আমরা তারপরে বিশ্বস্ততার সঙ্গে আমরা তাদেরকে অর্পণ করছি এবং তারা সে কাজটা করছে। এর ফলে আমাদের জীবনটা, আমাদের চলাফেরা থেকে শুরু করে সব কিছু আজ খুব সহজ হয়ে গেছে।
আমি একই স্থানে বসেই আমি বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন জনের সঙ্গে বিজনেস ডিল করতে পারছি। বিভিন্নভাবে আমার জীবনের মান উন্নয়নটা হচ্ছে এবং আমার চলাফেরার স্টাইল থেকে শুরু করে আমার চলাফেরার মান সব কিছুই হচ্ছে ডেভেলপ হচ্ছে। আগে সিম্পল একটা কথা বলি যে আগে হয়তো বা তুমি ব্যাংকে অনেকগুলো টাকা 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা তুমি নিয়ে ব্যাংকে ক্যারি করতে হতো, ব্যাগে করে নিয়ে যে তোমাকে হয়তো বা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে পৌঁছাতে হতো, বা ঢাকা যেতে হতো, চিটাগাং যেতে হতো, বা দেশে যেতে হতো। তো এখন কিন্তু এই স্মার্ট কার্ডের মাধ্যমে, আমরা এটিএম কার্ডের মাধ্যমে, আমরা অনলাইনের মাধ্যমে টাকা কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি। এছাড়া আমরা অনলাইন শপিং যেগুলো করছি, অনলাইন শপিংগুলোও কিন্তু আমাদের এই মানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বা আমরা ব্যাংক থেকে টাকা পে করে দিচ্ছি, আমাকে সেখানে যেয়ে পৌঁছাতে হচ্ছে না, কাজগুলো করতে হচ্ছে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের আলোচনার টপিকসগুলো এটাই ছিল। আমাদের নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা বাসায় এগুলো পড়তে থাকো, আর্টের বইগুলো তো নাড়াচাড়া করো, পড়তে থাকো। আমি আবার বলছি, করোনার মধ্যে আমাদের করোনা পরিস্থিতি যদিও রাজশাহীতে একটু ইমপ্রুভের দিকে আমরা মনে করছি, তারপরেও কিন্তু করোনার কিন্তু প্রকোপ এখনও রয়েছে। আমরা একটু সাবধানে থাকো, সাবধানে চলাফেরা করবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।